আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই। আজকে হচ্ছে ক্লাস 6-এর জন্য ডিজিটাল টেকনোলজি নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা এই জায়গা থেকে শুরু করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আগের সেশনে তার আগে আমরা একটু পড়ি এখানে কি বলা হয়েছে। সেশন 3, দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই। আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল। ওকে, আজকের সেশনে আমরা সেই সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব। প্রতিটি একটি দলে মিলেমিশে কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই। পৃথিবীর সব বড় বড় কাজ করা হয় সহযোগিতায়, প্রতিযোগিতায় নয়। ওকে, তাহলে এখন কি বলছে, এখন আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব। কাজ শুরুর আগে আমরা 1.3 পড়ে নিই। বিষয়টা আমরা এখানে একটু পড়ছিলাম, বাট নিচে পড়ার জন্য আমাদের এটা একটু প্রয়োজন, এই জন্য আমরা একটু এখানেও পড়ে নিচ্ছি। ওকে, আমরা এর আগের লেকচারে এটাও একটু দেখছিলাম। বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়, বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে, সেটি নিশ্চিত হয়েই বিষয় নির্বাচন করব। বিষয়টির উপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপনযোগ্য করার জন্য আমরা খুব বেশি সময় পাবো না, আর একটি শ্রেণী কার্যক্রমের পরেই আমাদের উপস্থাপন করতে হবে। তাই বিষয়টি যেন খুব জটিল না হয় সেটি লক্ষ্য রাখবো। ওকে, এই কাজ করতে গিয়ে যেন অর্থ ব্যয় করতে না হয় আলাদা, সেটা খেয়াল রাখতে হবে। মানে এমন কোনো কাজ আমরা করব না যেটার জন্য অর্থ ব্যয় করা প্রয়োজন আবার। তো সর্বশেষ আমরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাই তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করব। ঠিক আছে, দেখি কি বলা হয়েছে এরপরে। দলীয় আলোচনা ও সমস্যা বিষয়বস্তু চূড়ান্তকরণ। দেখি আমরা এখন বিষয়বস্তু চূড়ান্ত করব, সমস্যা নেই। আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নিব। কে কোন অংশটুকুর তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নিব। ওকে, এখন একটা সারণী রয়েছে, এটা ইম্পর্ট্যান্ট। এখন দেখো, দলের নাম, তুমি একটা দলের নাম দিতে পারো। এখানে সাপোজ যে কোনো একটা নাম তুমি দাও। ঠিক আছে, সাপোজ তুমি দিলা বিজয় 71, বা সেরা 11, এরকম বিভিন্ন নাম হতেই পারে আর কি, তোমার ইচ্ছা মতো। আমরা যেমন ক্রিকেট টিমের নাম দেই, ঠিক আছে, যখন আমরা লিগ খেলতাম তখন ক্রিকেট খেলার নাম দিতাম, এরকম দ্যাটস ইট। তো যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, এখানে এটা তোমরা যে কোনো কিছু দিতে পারো যার জন্য পর্যাপ্ত তথ্য রয়েছে। সাপোজ তুমি এটা করতে পারো যে ক্লাস 6-এর ডিজিটাল টেকনোলজি বইটি PDF ডাউনলোড কীভাবে করতে হবে সেটা তুমি একটা সমস্যা তোমার একটা, তাই না? কারণ তোমার মনে করো বইটা হারাই গেছে, মূল বইটা বা ছিঁড়ে গেছে, অথবা তোমার সেটাও না, মনে করো তুমি বাইরে যদি যাও তখন তো তুমি সবসময় বই ক্যারি করতে পারবে না, তাই না? তোমার যে মূল বইটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমার কাছে যেহেতু তোমার আম্মুর বা তোমার আব্বুর মোবাইল রয়েছে বা ল্যাপটপ রয়েছে, সেক্ষেত্রে তুমি সেখান থেকে কিন্তু PDF থাকলে তুমি কিন্তু সহজে কী করতে পারবা, পড়তে পারবা। সো এই জন্য তোমার কী করা লাগবে, এই বইটা তোমার PDF লাগবে, তাই না? তো এখন এটা তোমার সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা। তথ্যগুলো কই থেকে পাবা তুমি? গুগল এবং ইউটিউব। ঠিক আছে, গুগল এবং ইউটিউব। এবার প্রস্তুতি যদি তুমি এখন শুরু করো, তাহলে তোমাকে কী লাগবে? প্রথমে তুমি সাপোজ ইউটিউবে আসলা, বা তুমি গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবে সার্চ করতে পারো। ইউটিউবে সার্চ বক্সে এসে তুমি লিখলা যে কীভাবে হাউ টু ডাউনলোড ক্লাস 6 ডিজিটাল টেকনোলজি বুক, নিউ বুক। তো এখন তুমি এটা সার্চ করার পর সাপোজ তোমাকে সামনে একটা ভিডিও আসবে। সাপোজ আমার ভিডিওটা আসছে, আমার এটা নিয়ে ভিডিও আছে, তোমরা দেখতে পারো কীভাবে তোমরা PDFগুলো ডাউনলোড করবা ক্লাস 6 এবং 7-এর বইগুলো। তো তারপরে তোমরা কী করলা, ভিডিওটা দেখলা, দেখার পরে তোমরা কী করলা, দেখার পর হচ্ছে তোমরা সেটা হচ্ছে তোমাদের যে ডিরেকশনগুলো দেওয়া হলো তোমরা সেগুলো পালন করে তোমরা মূল যে ওয়েবসাইট NCTV সেখান থেকে তোমরা ডাউনলোড করলা বইটা। তো প্রস্তুতি কী হবে, এটা তোমার মানে কার্যাবলী। প্রস্তুতি তো এটা না, প্রস্তুতি হচ্ছে কি যে তোমার কাছে যথেষ্ট ইন্টারনেট আছে কিনা দেখতে হবে এবং একটা স্মার্টফোন আছে কিনা দেখতে হবে। এগুলো তোমার প্রস্তুতি। দেন তোমার কি সার্চ করার সক্ষমতা আছে কিনা, তুমি কোথায় সার্চ করতেছো, ইউটিউবে সার্চ করবা এবং হচ্ছে গুগলে সার্চ করবা। তো এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হবে যে তোমার কাছে যথেষ্ট ইন্টারনেট আছে, তারপরে তোমার কাছে স্মার্টফোন আছে বা ল্যাপটপ বা ডেস্কটপ আছে, এগুলো হচ্ছে প্রস্তুতি। ঠিক আছে, তোমার এই প্রস্তুতিগুলো নিতে হবে। দেন তুমি ধাপে ধাপে কাজগুলো লিখবা। ওকে, এটা আর কি। দেন তুমি ধাপে ধাপে কাজগুলো লিখবা। এটা একটা বিষয়, বাট আবার অন্য কিছু হইতে পারে। যেমন মনে করো তুমি একটা সাক্ষাৎকার নিবা কারো, ঠিক আছে, মনে করো তোমার একটা বিষয় জানা প্রয়োজন। সাপোজ মনে করো 1971 সালে
একজন যুদ্ধ করছে, সে এখনও বেঁচে আছে সাপোজ। তো তখন তুমি কি করবা, তখন তুমি তার কাছ থেকে সাক্ষাৎকার নিবা যে যুদ্ধের কিছু বর্ণনা আপনি দেন। তো এমন কিছু কথা থাকতে পারে যা হচ্ছে ওনার জন্য ক্ষতিকর হতে পারে বললে, ঠিক আছে। উনি মনে করো সাপোজ ওই কথাগুলো সে তোমাকে বলতেছে, কিন্তু তুমি উনি 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 তার প্রকাশ মানে উনি হচ্ছে তার নিজেকে প্রকাশ করতে চাচ্ছে না যে আমার নাম বলবেন না, আমাকে দেখাবেন না। অনেক সময় হয় না, মনে করো একটা ইসে গেল, আমরা যুদ্ধের কথা বাদ দিলাম, আমরা 71-এর ওটা না নিয়ে আসি এখন, ঠিক আছে। আমরা এমনি ওরকম মানুষ এখন পাওয়া যাবে না বেশি একটা, যে যারা এখনও বেঁচে আছে। তুমি একটা কাজ করতে পারো, আমরা যেমন বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে সেটা হচ্ছে কি যে আহ, আহ, মনে করো যে মেডিকেল বা বিভিন্ন জায়গায় যে দুর্নীতিগুলো হয়, তো অনেকে কিন্তু বলে যে হ্যাঁ এটা হয়েছে এটা হয়েছে, কিন্তু তারা কিন্তু সামনে নিজেদের প্রকাশ করে না। প্রকাশ করলে কি তাদের সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। তো এই কারণে তারা কী করে না, তাদের চেহারাটা কিন্তু প্রকাশ করে না। সো এই জন্য আমরা যখন সাক্ষাৎকার নেব কোনো ব্যক্তি বা অভিজ্ঞ, এই দেখো এখানে বলা হয়েছে যে যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য সাক্ষাৎকার নেব, তখন হচ্ছে তার গোপনীয়তার ব্যাপারে লক্ষ্য রাখবো, যে সে কি সেটা গোপন করতে চায় নাকি সে সমস্যা নাই তাকে দেখাইলে বা তার কথা প্রকাশ করলে, এটা বুঝতে হবে, ঠিক আছে। আর আমরা এখানে যে উদাহরণটা আনছি সেটা হচ্ছে কি আনছি, আমরা একটা বই ডাউনলোড করব এই পিডিএফ, সেক্ষেত্রে তোমার কোনো সাক্ষাৎকার প্রয়োজন নাই। যদি সাক্ষাৎকার কোনো একটা জায়গায় প্রয়োজন হয়, তখন প্রথমে তার কাছ থেকে অনুমতি নিব যে তিনি তথ্য দিতে বা কথা বলতে ইচ্ছুক কিনা। যদি কথা বলতে ইচ্ছুক হয়, তারপরেও তার গোপন নাম পরিচয় গোপন রাখতে হবে কিনা, এরকম একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন দেখো, তিনি ইচ্ছুক হলে তাকে নিশ্চয়তা দেবো যে তার নাম পরিচয় চাইলে গোপন রাখতে পারেন। তাকে জিজ্ঞেস করব তার নাম পরিচয় গোপন রাখতে চান কি না। যদি গোপন রাখতে চান, তাহলে তার উদ্ধৃতি, কথা বা বক্তব্যটি লেখা বা প্রকাশ করার সময় এইভাবে বলতে হবে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, এইভাবে বলতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাড়ির কাজ কি বলছে, আমরা দলে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষেই হয়তো সংগ্রহ করেছি। বাড়ির কাজ হিসাবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশে তথ্য খুঁজবো, এবং সেই অনুযায়ী আগামী দিন আমরা তথ্য নিয়ে আসবো। ওকে। ইতিমধ্যে আমরা কোন সমস্যাটি নিয়ে কাজ করতে চাই তা নির্ধারণ করে ফেলেছি এবং কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছি। আমাদের আশেপাশে বিভিন্ন তথ্য ছড়িয়ে রয়েছে, তার থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যটি আমরা নিয়ে থাকি। এই তথ্য নেওয়ার সময় নিশ্চিত হতে হবে তথ্যটি শতভাগ সঠিক, কারণ এই সমাধানগুলো নিয়ে আমরা শ্রেণীকক্ষের বাইরে সচেতনতা তৈরি করতে যাব। সেখানে ভুল তথ্য চলে গেলে সেটি খুব বিপজ্জনক ফল বয়ে আনতে পারে। আমরা যে তথ্যগুলো নিব সেগুলো যেন খুব সঠিক হয়, এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা যদিও একটা নিয়েছিলাম এখানে যে সমস্যা নিয়েছিলাম, তা হচ্ছে কি আমরা বই পিডিএফ ডাউনলোড করব, বাট আমরা এখানে যেহেতু দেখতেছি তারা আরও কিছু কাজ করবে, যে বাইরে যাবে সচেতনতা মানে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। তো এখানে আমরা ওইটা স্কিপ করতে পারি, আমরা দেখি আর এরপরে কী বলা হয়েছে সেই অনুযায়ী আমরা নতুন একটি সমস্যা সিলেক্ট করব বা সেট করব, ঠিক আছে। এখন দেখি কী বলছে। তাই আজকের সেশনের সময়টুকু আমরা কাজে লাগাবো আমাদের দলের নির্ধারিত বিষয়বস্তুর উপর খুঁজে আনা তথ্যগুলো সমন্বয় করতে এবং সেগুলো সাজিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করার জন্য প্রস্তুত করতে। এখানে লক্ষ্য রাখবো আমাদের উপস্থিত তথ্যগুলো সঠিকভাবে যাচাই করতে হবে। আমরা যে তথ্যগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছি সেগুলো যাচাই করার প্রয়োজন হলে শিক্ষকের সহায়তায় আমরা একসঙ্গে বসে যাচাই করে নেব। নিচের ঘরগুলোর বিষয়বস্তু মাথায় রাখলে আমরা কীভাবে তথ্য যাচাই করতে হয় তার একটি ধারণা পাবো। দেখো তো কী ঘরগুলো আছে দেখি আমরা, এইগুলো একটু পড়বো আমরা এখন, ঠিক আছে। কোনো মানবীয় উৎস থেকে যদি আমরা তথ্য নিয়ে থাকি, মানবীয় উৎস মানে কি, যদি মানুষ থেকে নিয়ে থাকি আমরা, তবে সবার আগে এটি লক্ষ্য রাখবো যে আমাকে তথ্যটি দিচ্ছে সে কতটা বিশ্বাসযোগ্য। যেমন ধরো, স্কুলে আসার সময় রাস্তায় অপরিচিত একজন ব্যক্তি আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিল, আর স্কুলে আসার সময় আমার শিক্ষক আমাকে স্কুল সম্পর্কে একটি তথ্য দিলেন। আমি কার তথ্য বেশি বিশ্বাস করব? অবশ্যই আমার কার কথা বিশ্বাস হবে বলো তো? স্কুল সম্পর্কে তথ্য দিচ্ছে, স্কুলে আসার সময় আমার শিক্ষক তথ্য দিল, আর রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি আমাকে তথ্য দিল, তাহলে আমার স্কুলের শিক্ষক আমার কাছে বেশি গ্রহণযোগ্য। তো এখানে এরকম খেয়াল রাখতে হবে, তুমি কার কাছ থেকে তথ্য নিচ্ছ, কে তোমার কাছে বেশি গ্রহণযোগ্য, এটা খেয়াল রাখতে হবে। ঠিক একই রকমই বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন তথ্য পাবো, তখন আমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য। তোমাকে অনেকজন তথ্য দিতে পারে, বাট কে বিশ্বাসযোগ্য, কে বেশি বিশ্বাসযোগ্য সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। কম বিশ্বাসযোগ্য একজন মানুষ সামনাসামনি টেলিফোনে কিংবা ইন্টারনেটে কোনো তথ্য দিলে সেটি আরও 2-1জনের সঙ্গে যাচাই করে নিব তার তথ্য দেওয়া সঠিক কিনা, বা তার তথ্য যেটা দিচ্ছে সেটা কি সঠিক কিনা। আরেকটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে আমাকে তথ্যটি দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা। যদি সে এরকম থেকে থাকে তাহলে আমাকে বিবেচনায় নিতে হবে যে আমি সেই তথ্যটা কতটা বিশ্বাস করব। মানে আমি তথ্য চাচ্ছি, ঠিক আছে, মনে করো আমি সাপোজ একজনের বাসায় একজন সম্পর্কে যাচাই করব, তো আমি কী করলাম, তার বাসার পাশে একজনকে জিজ্ঞেস করলাম এই লোকটা কেমন।
তো তার সাথে যদি তার কোনো শত্রুতা থেকে থাকে, তাহলে সে আমাকে কী বলবে? বলবে তো এই তো খুব খারাপ, এ তো ভালো না, ভালো না, এরকম বলবে না? তো এই যে আমি যার কাছ থেকে তথ্য পাচ্ছি, আমাকে বুঝতে হবে যে সেই তথ্যটা যে আমাকে দিচ্ছে তার কোনো স্বার্থ আছে কিনা, আবার তার সাথে তার কোনো শত্রুতা আছে কিনা, এটাও বুঝতে হবে, তাই না? তাহলে কিন্তু সে আমাকে ইচ্ছা করেই খারাপ মানে সঠিক সঠিক তথ্য দিবে না, তার সম্পর্কে আমার কাছে খারাপ কিছু বলবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তথ্য নেওয়ার ব্যাপারে আমাদের বুঝতে হবে কার কাছ থেকে তথ্য নিচ্ছি, কে তথ্য দিচ্ছে, তার কোনো স্বার্থ আছে কিনা খেয়াল রাখতে হবে এটা। অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে ভুল তথ্য দিতে পারে, বিশেষ করে ইন্টারনেটের কোনো তথ্য অনেক সহজে বিশ্বাস করে। তাই বিশ্বাসযোগ্য ব্যক্তি যদি ইন্টারনেটে পাওয়া কোনো তথ্য আমাকে দেয়, তাহলে নিশ্চিত হতে হবে এই তথ্যটি কোন উৎস থেকে পেয়েছে, কোনো বিশ্বস্ত ওয়েবসাইট বা পত্রিকা থেকে পেয়েছে কিনা। এখন দেখো বর্তমানে কিন্তু অনেক অনেক নিউজ কিন্তু আমরা পাই, তাই না? এই ইন্টারনেটে পাই, ফেসবুকে পাই, হ্যাঁ, ইউটিউবে পাই। বাট এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সেগুলো কি তারা তো মানুষ দিচ্ছে, কোনো প্রতিষ্ঠিত নিউজ পেপার দিচ্ছে কিনা। সাপোজ সময় নিউজ, প্রথম আলো, এই যে এটা কিন্তু প্রতিষ্ঠিত, এস্টাবলিশ, তো এরা যদি দেয় তাহলে এটা কিন্তু বিশ্বাসযোগ্য। কিন্তু মনে করো আমি একটা নিউজ দিয়ে দিলাম, আমি তো আর সাংবাদিক না, তখন আমার কথা কিন্তু বিশ্বাস করা তখন যাবে না, ঠিক আছে? বা যাবে না তা না, আমি তো হয়তো বা আমি জেনে বলতেছি, কিন্তু আগে যাচাই করতে হবে আরও কয়েকজনের সাথে যে আমি জেনে বলতেছি, হ্যাঁ, আমি তো সাংবাদিক না, জামি ভাই তো সাংবাদিক না, জামি ভাই তো পড়াচ্ছে, সাংবাদিক না, তারপরেও মনে করো আমি একটা নিউজ দিলাম, তো ওটা তোমাকে কী করতে হবে? যাচাই করতে হবে যে এই তথ্যটা কি অন্যান্য যে পাবলিকেশন বা নিউজ পেপার আছে তারা দিছে কি না। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আমি বললাম যে কালকে নির্বাচন, হ্যাঁ, আগামী নির্বাচন মনে করো এত তারিখ হবে, কিন্তু এটা মনে করো আমি বললাম, কিন্তু এটা তো সময় নিউজ বলে নাই বা নির্বাচন কমিশন এখনও বলে নাই, তখন কিন্তু সেটা তোমাকে যাচাই করতে হবে। এটা আর কি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তুমি যার কাছ থেকে তথ্য নাও না কেন, তথ্যগুলো তোমাকে কী করতে হবে? যাচাই করতে হবে যে কে দিচ্ছে, সে কোন জায়গা থেকে পেয়েছে। এই বিষয়গুলো যাচাই না করলে আমরা কিন্তু অনেক বড় ভুল করব। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় কোনো পত্রিকা বা টেলিভিশনের লোগো ব্যবহার করে অন্য একটি ভিডিও প্রচার করছে ইন্টারনেট, যা ওই টেলিভিশনের নয়। এটাও কিন্তু সঠিক। এখন কিন্তু বর্তমান যুগে অনেক কিছু করা যায়, মানুষের মুখ চেঞ্জ করা যায়। করছে একজন ব্যক্তি, কিন্তু মুখের ছবি লাগাই দিয়েছে আরেকজন ব্যক্তির, ঠিক আছে? সো বুঝতে হবে যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা দেখলেই বিশ্বাস করবো এরকম না, একটা বিষয় দেখলাম আর বিশ্বাস করলাম এরকম হওয়া যাবে না। আমাদের কী করতে হবে? আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে এটা কি আসলে সঠিক কিনা। যেমন এখন মনে করো সময় নিউজের লোগোটা আমরা অন্য জায়গায় লাগাই দিলাম, এটা কিন্তু খুব ইজি হয়, কিন্তু অনলাইনে গুগলে কিন্তু প্রচুর পরিমাণে লোগো পাওয়া যাবে সময় নিউজের, তাই না? দেখবাই, দেখো জাস্ট সময় নিউজ লিখবে এখানে, সময় সময় টিভি, এটা সময় টিভি, হ্যাঁ, আমরা এটা লিখে সার্চ করলাম, দেন আমাদের সামনে কি আসবে? এরকম আসলো। আমরা ছবিতে যাবো এরপরে, হ্যাঁ, এই দেখো ছবি লেখায় যে ছবি, এখানে দেখো একটু তোমাদের দেখাই দিই সমস্ত কিছু, এখানে সব কিছু আসবে। এখানে ভিডিও, এখানে ক্লিক করলে শুধু মানে সময় নিউজের ভিডিওগুলো আসবে। এই ভাষায় ছবি, শুধু কি ছবিগুলো আসবে। এবার সংবাদ, শুধু সময় নিউজের সংবাদগুলো আসবে। বই থাকলে বই আসবে, আরও কিছু থাকবে এখানে, ঠিক আছে? সো এরকমভাবে কিন্তু সার্চ করা যায়। আমরা তো এগুলো বুঝি না, দ্যাটস তোমাকে দেখাই দিলাম। এনিওয়ে, আচ্ছা, ছবিতে যদি যাই আমরা দেখবা সবাই নিউজের অনেক অনেক লোগো, এই দেখো কত কত লোগো হয়েছে, দেখছো কত সুন্দর করে। এবার এটা উইকিপিডিয়াতে আছে, একদম ক্লিয়ার থাকবে এটা। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো দেখলা, যে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে কি সময় নিউজ দিচ্ছে কিনা, নাকি সময় নিউজের লোগো ব্যবহার করে অন্য কেউ দিচ্ছে কিনা, এটা কিন্তু যাচাই করতে হবে, খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তারপর দেখো, ভিডিও বা সংবাদে যে তারিখ দেওয়া আছে ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই তারিখ দিয়ে খুঁজে দেখতে পারি আসলে সেই তারিখে ওই ভিডিওটি ওই চ্যানেল থেকে প্রচার করা হয়েছে কিনা। এরকম কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার কি বলছে? আমাদের তথ্য যাচাই করা হয়ে গেলে নিচের সারণীটি পূরণ করি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখি যে তথ্য সংগ্রহ করেছিলাম যাচাইয়ের পরে যা দেখলাম। ওকে, তো এখন আমরা যেহেতু এটা বলছে, তাহলে আমরা আমাদের উপরে যে ইয়াটা ছিল, দেখো আমাদের উপরে যে এটা ছিল, আমরা এটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? সমস্যা যে ছিল আমাদের, সেটা আমরা পিডিএফ ডাউনলোড করব না, আমরা এইখানে চলে আসবো নিচে। আবার নিচে এসে দেখব কি বলছে। আমাদের তথ্য সংগ্রহ করছিলাম আগে, যাচাইয়ের পরে যা দেখলাম, তার মানে কি অন্য কোনো একটা এখানে আমরা সমস্যা সিলেক্ট করব। সেটা হতে পারে কি বলতো, একটা ভাবো আমরা, হ্যাঁ, আমরা চিন্তা করি একটু কী হতে পারে। যে তথ্য সংগ্রহ করেছিলাম, তাহলে সমস্যার ক্ষেত্রে আগে সমস্যা দেখতে হবে। সমস্যা কি? সাপোজ সমস্যাটা হচ্ছে যে আমাদের 2023 সালে নতুন যে কারিকুলামটা আসছে ক্লাস 6-এ, এই কারিকুলামে আমাদের পরীক্ষা হবে কি হবে না। সমস্যা হলো এইটা, ঠিক? সমস্যা হলো কি এটা, ঠিক আছে? বুঝতে পারছো কি না? আমাদের 2023 সালে যে
নতুন কারিকুলাম এসেছে, তাই না? নতুন এই দেখো নতুন বইটা কি নতুন না? নতুন বই হয়েছে, সব কিছু নতুন কিন্তু। সো এই যে নতুন যে কারিকুলাম, এই কারিকুলামে আমাদের পরীক্ষা হবে কি হবে না, এটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা জানতে চাচ্ছি এটা। ওকে, তো এই সমস্যাটার জন্য আমরা তথ্য সংগ্রহ করছিলাম। আমরা গেছিলাম মনে করো একজন মানুষের কাছে, প্রথমে স্যারের কাছে যাইনি, আমরা একটা মানুষের কাছে গেছিলাম। সে হলো বড় ভাই, সে হলো কি বলো তো, বড়, হ্যাঁ, আমাদের চাইতে অনেক বড়। আমরা তো ক্লাস 6-এ পড়ি, সে হচ্ছে মনে করো ক্লাস 10-এ পড়ে বা ইন্টারে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে। সে যেহেতু বড়, আমরা তাকে ভাবছিলাম সে জানে। তো আমরা যাই জিজ্ঞেস করছি, ভাইয়া ভাইয়া এবার তো আমাদের বই চেঞ্জ হয়েছে, তো আপনি একটু আমাকে বলবেন প্লিজ যে এবার কি আমাদের পরীক্ষা হবে কি না, আমাদের তো নতুন কারিকুলাম আসছে। তো তিনি বলল, শোনো, তোমাদের পড়ালেখা থাকলে পরীক্ষা থাকবে, পড়ালেখা থাকলে পরীক্ষা থাকবে, ঠিক আছে? তো একজন বললো কি পরীক্ষা থাকবে, পরীক্ষা হবে। আরেকজন বললো কি পরীক্ষা হবে, তবে মানে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা এরকম না, মাত্র 2টা পরীক্ষা হবে, প্রথম সাময়িক আর বার্ষিক পরীক্ষা হবে, ঠিক আছে? আরেকজন বললো কি কোনো পরীক্ষাই হবে না, বা আরেকজন বললো না পরীক্ষা হবে, শুধুমাত্র একবার পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে। তুমি এই তথ্যগুলো পাইছো, ঠিক আছে? এই তথ্যগুলো তুমি সংগ্রহ করছো যে একজন বলছে কি পরীক্ষা হবে, একজন বলছে কি পরীক্ষা হবে মানে 2টা হবে, একজন বলছে পরীক্ষা একটা হবে। যাচাই করার পর তুমি দেখলা, ঠিক আছে, তুমি যাচাই করলা কি দিয়ে? তুমি যাচাই করছো হলো দুইটা উপায়। একটা হলো ইন্টারনেট থেকে সার্চ করছো যে নিউ কারিকুলাম 2023 সিস্টেম, এরকম সাপোজ এইভাবে তুমি সার্চ করছো। আর সেকেন্ড হচ্ছে কি তুমি তোমার স্কুল টিচার ক্লাস 5-এ যার কাছে পড়ছো, ঠিক আছে, যে স্কুলে পড়ছো সেই স্কুল টিচারের কাছে গেছো, যে তুমি জিজ্ঞেস করছো, ঠিক আছে? এই দুইটা উপায় তুমি জানতে পারছো। যাচাই করার পর তুমি দেখলা কি না, তোমাদের সিস্টেমটা কিন্তু ওদের সাথে মিল নাই, ঠিক আছে? সিস্টেমটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। কী কী চেঞ্জ তুমি পাইছো? তোমাদের নিউ যে কারিকুলাম, তোমার যে সিস্টেমটা আছে, ওই কারিকুলামটা তুমি একটু এখানে লেখার ট্রাই করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? যারা কারিকুলাম এখনও জানো না, তারা দয়া করে আমার চ্যানেলটা ফলো করে রাখবা। আমি হচ্ছে গভর্নমেন্ট টিচার একজন আছে, তার সাথে যোগাযোগ করছি, তার সাথে আমি একটা টক শোতে আলোচনা করবো তোমাদের যে কারিকুলাম আছে সেটা নিয়ে, ঠিক আছে? তো ওই কারিকুলামে তোমাদের নতুন যা যা আছে তোমরা সেগুলো এখানে লিখবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো একটা খুব উদাহরণ বা এক্সাম্পল হবে, ঠিক আছে? খুব ভালো একটা এক্সাম্পল কিন্তু এটা হবে, খুব ভালো একটা এক্সাম্পল হবে। তো এটা তোমরা খেয়াল রাখবা। আগামী সেশনের উপস্থাপনের সময় যে বিষয়গুলো মাথায় রাখবে, তোমরা এটা উপস্থাপন করতে হবে, একটু খেয়াল রাখি আমরা। তথ্য যাচাইয়ের পর আমরা আগামী সেশনে, সরি একটু কল আসছে একটা, এনিওয়ে, তথ্য যাচাইয়ের পর আমরা আগামী সেশনে উপস্থাপনার জন্য পরিকল্পনা করব। আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনার একটা লক্ষ্য রাখবো যে উপস্থাপনাটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমাদের দলের বিষয়বস্তুটি আমরা সবার কাছে তুলে ধরতে পারি, এরকম সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে। তোমাদের যে বিষয়গুলো তোমরা বলতে চাও সবার সামনে, তোমাদের বিষয় সম্পর্কে সব কিছু বলতে হবে খুলে। এক্ষেত্রে আমরা দেয়ালিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে এটা করতে পারি। আমরা পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে এই যে আমি যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, তারপরে তোমরা মাইক্রোসফট এক্সেল কাজ করতে পারো, পাওয়ার পয়েন্টে কাজ করতে পারো, বাট এই যে স্লাইড মানুষকে উপস্থাপন করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতে হয়, ঠিক আছে? আমরা বিভিন্ন দেয়ালিকা, পোস্টার এগুলো আমরা কি রাখতে পারি, তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? তাহলে আমরা আর নিচে যাচ্ছি না আজকে, আমরা তো অনেক কিছু পড়লাম আজকে। সো এই জন্য হচ্ছে আমরা আজকে এখানে শেষ করলাম, হ্যাঁ, এখানে শেষ করে দিলাম। তাহলে আমরা আমাদের কাজটা এই পর্যন্ত শেষ করলাম, আমরা নেক্সট হচ্ছে এখান থেকে পড়া শুরু করবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় তা হচ্ছে তোমরা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, তারা দয়া করে ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাও। সেখানে তোমাদের মতো অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে তোমরা একসাথে পড়ালেখা করতে পারবে। ওকে, এই জন্য তোমরা ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে নাও, তোমাদের অনেক হেল্প হবে। আর অ্যাড্রেসটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওগুলো নিচে দেখো প্লাস শেয়ার করো প্লিজ, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম।